নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত ও আরও কিছু দলের মতবিরোধ সংকটে ফেলতে পারে আগামী জাতীয় নির্বাচনকে। এক্ষেত্রে উভয় পক্ষকে ছাড় দিয়ে গণতন্ত্রে উত্তরণে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পিআর নিয়ে মতপার্থক্যের সুযোগ নিয়ে নির্বাচন ভণ্ডুলের আশঙ্কাও করছেন তারা। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসন বণ্টন। সহজ করে বললে ৩০০ আসনে নির্বাচনে ১% ভোট পেলেও দলের আসন সংখ্যা হবে ৩টি। নির্বাচনের পদ্ধতি নিয়ে জামায়াতের অনড় অবস্থানকে বিএনপি দেখছে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে। অন্যদিকে জামায়াত সহ পিআর পদ্ধতির পক্ষের দলগুলো এটিকে গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে পিআর নিয়ে দফায় দফায় আলোচনা হলেও একমত হতে পারেনি দলগুলো। বিশ্লেষকদের মতে ভোটের পদ্ধতি নিয়ে এই বিরোধ আগামী সংসদ নির্বাচনকে সংকটে ফেলে দিতে পারে। তাই দলগুলোকে সচেতন ও সমঝোতার ভিত্তিতে সমাধানের পথ বের করতে হবে। তা না হলে হোঁচট খেতে পারে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক জন আকাঙ্ক্ষা। পিআর পদ্ধতিতে পৃথিবীব্যাপী যে অভিজ্ঞতা দেখা গেছে, ম্যাক্সিমাম কান্ট্রিতেই এখানে কোয়ালিশন সরকার হয়। কারণ একটা দল মেজরিটি পেলেও যেহেতু আসনের সাথে তার সম্পর্ক থাকে, এক্ষেত্রে ছোট ছোট দলগুলো অনেকগুলো আসন নিয়ে নেয়। এই জন্যই জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন কোন রাজনৈতিক দল বর্তমানে পিআর পদ্ধতি নিয়ে ক্যাম্পেইন করছে। বিশেষজ্ঞদের মতে দেশের বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন কিছুটা সময় সাপেক্ষ, সংবিধান পরিবর্তন ছাড়া সম্ভব নয়। এজন্য রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার বিকল্প নেই। পিআর পদ্ধতিতে গেলে সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ, কারণ হচ্ছে আপনাকে সংবিধান পরিবর্তন করতে হবে এবং এটার জন্য ওই পলিটিক্যাল পার্টিগুলোকে ঐক্যমতে আসতে হবে, এক জায়গায় আসতে হবে। এটা ছাড়া আপনি পারবেন না। এটা নিয়ে ভিন্ন মত পোষণ করলে পরিস্থিতি অন্যরকম হতে পারে। বিশ্বে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা আছে ৯১টি দেশে। এ অঞ্চলের নেপাল ও শ্রীলঙ্কায় এই পদ্ধতিতে আসন বণ্টন হয়। আবার অনেক দেশে প্রচলিত নির্বাচনের সঙ্গে পিআর পদ্ধতির মিশ্র ব্যবস্থাও চালু আছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে পিআর পদ্ধতি নিয়ে বিএনপির সঙ্গে কিছু দলের মতবিরোধ চরমে, আমরা প্রতিবেদনেও তেমনটি দেখাচ্ছিলাম। আসলে পিআর পদ্ধতি আমাদের জন্য কতটা ইতিবাচক এবং কতটা নেতিবাচক? ধন্যবাদ আপনাকে। মজার ব্যাপার হচ্ছে যে জনাব বদিউল আলম চৌধুরী সাহেব কয়েকদিন আগে একটা খুব মজার কথা বলেছেন। ২-৩ দিন আগে তিনি বলেছেন যে পিআর পদ্ধতি এবং বর্তমানে যে প্রচলিত পদ্ধতি দুটোই অ্যাবসলিউটলি পারফেক্ট না। ওনার কথা হলো যে এটাও ভালো, ওটাও ভালো, এটাও খারাপ, ওটাও খারাপ। যদি এটাও ভালো, ওটাও ভালো, এটাও খারাপ, ওটাও খারাপ হয়, তাহলে আমরা এক খারাপ থেকে আরেক খারাপে কেন যাই? এটার মধ্যে তো ভালো আছে, আমরা এখানেই থাকি না কেন? সমস্যাটা হচ্ছে সবার মনে করছে যে এই যে আওয়ামী লীগ গত ১৫ বছর স্বৈর শাসন করেছে এককভাবে অনেকগুলো আসন পেয়ে, এই কারণে। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, যে আমাদের মতন দেশে যে যদি আপনি স্থিতিশীল সরকার না থাকে তাহলে কোনোভাবেই দেশে সুশৃঙ্খলা থাকবে না, আইন শৃঙ্খলা থাকবে না, উন্নয়ন হবে না। আর একটা কথা কিন্তু না, যারা পিআর এর পক্ষে বলছেন তারা একটা কথা বলছেন না, সেটা হচ্ছে পিআর বেশিরভাগ দেশেই আছে যেসব দেশ হচ্ছে রাজা শাসিত বা রাষ্ট্রপতি শাসিত। আমাদের দেশও যদি ধরেন মুঘল আমল থাকতো এখন, অথবা আইয়ুব খান, জেনারেল জিয়া বা জেনারেল এরশাদের শাসন থাকতো, তাহলে যদি বলতেন যে পিআর পদ্ধতিতে যাব, কোনো সমস্যা ছিল না। কারণ পিআর এ আপনার সংসদ সদস্যদের আসন কম বেশি হোক বা না হোক, রাষ্ট্রের যে চাবিকাঠি যার কাছে, সেই চাবিকাঠি তার হাতেই থাকতো। এখন আমাদের ছোট ছোট দলগুলোর তারা হচ্ছে পিআর পদ্ধতির পক্ষে। কারণ যেমন ধরেন জাকের পার্টি ১৯৯১ সালে তারা সারা দেশে মিলে ১.১৯% ভোট পেয়েছিল, কিন্তু কোনো আসনেই তারা জেতেনি। বেশিরভাগ আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো সেখানে ওই যে ১.১৯% ভোট পেয়েছিল, সেই ভোট যদি যোগ করেন
তাহলে সারা দেশে তার প্রতিনিধি পায় কিন্তু 4 জন। তারা ভাবছে যে আরে আমি তো 4টা সিট পেতাম। এই ধরনের যাদের পাওয়ার চিন্তা, তারা হচ্ছে পিয়ারের পক্ষে কাজ পদ্ধতির করছে। এই যে মতবিরোধ তার মূল কারণ, এ কারণেই কি এই রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না নির্বাচনের পদ্ধতি মূল নিয়ে? কারণ এটাই, যেমন ধরেন আমাদের অতীতের যে নির্বাচনগুলো সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল, তাদের ভেতরে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এটা একদম নেক টু নেক। তারা ঘাড়ে ঘাড়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা করে এই 30%, 40% এরকম ভোট দুই দলই পেয়েছে। পেয়ে আসনের ফারাক হয়েছে অনেক বেশি। একই আসনে আপনি মনে করেন যে একজন পেলেন হচ্ছে 51টা ভোট, একজন পেলেন হচ্ছে 50টা ভোট, 51 ভোট জিতে গেলেন। এখন এই পিআর পদ্ধতি হলো কি, যে না আপনি 51 ভোট পেলেও আপনি একটু সিট পাবেন, 50 ভোট পেলেও একটু সিট পাবেন। এইভাবে আসলে হয় না। আপনি জিতে আসেন না, কারণ আপনি ওখানে পছন্দের, আপনি একটা জায়গায় ভালোভাবে কাজ করেন, নির্বাচনে জেতেন। আবার মজার একটা ব্যাপার আছে, এই যে যারা পিআর চাচ্ছেন তারা কিন্তু এই ক্যালকুলেশন করছেন না যে এখন যেমন এক দলের এক নেতা এক আসনে জিতে আসছেন, কিন্তু তিনি যদি পিআর পদ্ধতিতে যান সারা দেশে, তার কিন্তু তখন দেখা যাবে যে 0.3% ভোটও হবে না। মানে তিনি সারা দেশের হিসাবে এখন হয়তো একটা উপজেলায় বা একটা আসনে তার জনপ্রিয়তা আছে, তিনি সেখানে জিতে গেলেন, কিন্তু তার চৌধুরী, ভোট আপনার দিয়ে কাছে তিনি সংক্ষেপে, খুবই পাবেন। সংক্ষেপে একটি বিষয় জানতে চাই যে যে পদ্ধতিতে নির্বাচন হোক, পিআর পদ্ধতিতে আসলে জনগণ কি সুবিধা পাবে? আমরা তো শুধু রাজনৈতিক নেতাদের কথা শুনছি। জনগণ তার কোনো নেতা পাবে না। এখন যেমন জনগণ একটা নিজের নেতাকে ভোট দেয়, আপনি আপনার এলাকায়, আমি আমার এলাকায় আমার একটা পছন্দের প্রার্থীকে ভোট দিই। পিআর পদ্ধতি আমি জনগণের কাউকে প্রার্থিতার আমার কথা বলছি না, পছন্দের প্রার্থীকে, জনগণ আসলে কি ধরনের সেবা পাবে? জনগণের না, আমার যদি নিজের কোনো লোক না থাকে, আমার সেবার কোনো ব্যাপার নেই, আমি এখন আমার লোকের কাছে যাই, সেটা পাবো না। জি, দ্বিতীয়ত যে জিনিস হবে যে আমার দলের যে মানে যে আসবেন যিনি, তাকে আমি চিনবো না, আমার সেবার কোনো প্রশ্ন আসবে না। জি, জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।